প্রতি বছর আমাদের কত টাকা আমাদের প্রতি বছর পাচার হচ্ছে। আন্তর্জাতিকভাবে কিন্তু এখন ইন্টারন্যাশনাল একটা মোবিলাইজেশন আছে, এই মোবিলাইজেশন গুলোতে যাওয়া উচিত এবং আমি মনে করি এই জায়গাটাতে আমরা এই অর্থের একটা বড় অংশ বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব এবং সেটা কিন্তু বাজেয়াপ্ত করে আনা সম্ভব। কারণ যেসব জায়গায় আমরা আন্তর্জাতিকভাবে অর্থগুলো যাচ্ছে, এই টাকাগুলোর ফলাফল সমাজের বিভিন্ন আর্থিক গ্রুপকে অবদান রাখে, সেই প্রকল্প কিন্তু কাজ ভালো হয়েছে। যে রাস্তা একই সাথে রাস্তা শুধু না, মানুষের একই সাথে বাঁধ শুধু না, রাস্তা হিসেবে ইউজ করা হচ্ছে এবং বাঁধের এই পারের মানুষের মৎস্য চাষের সুযোগ বাড়ছে, কৃষিকাজের সুযোগ বাড়ছে, সেই বাঁধের কিন্তু কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়, মানে বাঁধটা কার্যকরভাবে করা হয়েছে। সুতরাং এখানে কিন্তু আপনার আমাদের যেটা বলি যে আমাদের টাকা চলে যাওয়ার পরে যে দুর্নীতি খোঁজা, এটাতে আমাদের কিন্তু লাভ হবে না। আমাদেরকে সবসময় প্রকল্প নেওয়ার যে প্রকল্প প্রণয়ন পর্যায় থেকে শুরু করে আমাদেরকে কিন্তু নাগরিকদেরকে, স্থানীয় কমিউনিটিকে এনগেজ করতে হবে, যেটা প্যারিস চুক্তির অন্যতম বাধ্যবাধকতা রয়েছে। তাহলে অর্থ খোঁজার পরে আপনি দুদক, যদি আমি গত 2004 সালের দুদক প্রতিষ্ঠার পরে 2024-এ 20 বছরের দুদকের অর্জন 20,000 কোটি টাকা কিন্তু তারা দূরগত 2,000 কোটি টাকা তারা রিটার্ন করতে পারেনি বাংলাদেশের মানে ইয়াতে আমাদের কি বলা হয় যে আমাদের মূল কি বলা অর্থায়নে। সুতরাং আমাদেরকে প্রকল্পগুলোর প্রথম ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে অর্থটা কি পরিমাণ, মানে ডিজাইনটাই আমাকে করতে হবে যেন অর্থ অপচয় না হয়। তো আমরা এবং সেটা বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা আমাদের যেটা সরকার করেছে সর্বশেষ, সেই অভিযোজন পরিকল্পনাতে সরকার নিজেই কিন্তু স্বীকার করেছে, এটা কিন্তু আমাদের রিপোর্ট, এটা সরকার অভিযোজন পরিকল্পনা থেকে এসছে, যে কার্যকর এমনি ফ্রেমওয়ার্ক নাই। এখানে মনিটরিং এর ক্ষেত্রে মেইনস্ট্রিমিং, মানে জলবায়ু পরিবর্তনকে উন্নয়ন প্রকল্পের সাথে মেইনস্ট্রিম করা, এখানে 4 হলো সর্বোচ্চ আর 0 হলো সর্বনিম্ন। আপনি দেখবেন যে সব মানে আপনার মনিটরিং, ইভালুয়েশন, মেইনস্ট্রিমিং, পার্টিসিপেশন এন্ড ইনক্লুশন স্থানীয় পর্যায়ে এগুলি কিন্তু মান খুবই এখন পর্যন্ত দুর্বল, যেটাতে ইমপ্রুভমেন্ট করা উচিত। এগুলো যদি না করি, অর্থ যা বরাদ্দই দেওয়া হোক না কেন, কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে না। তো এই প্রেক্ষিতে আমরা মনে করি ফাইনালি আমরা যে সুপারিশগুলি করছি, যে আমাদের এখন স্মার্ট বাংলাদেশের কথা গভর্নমেন্ট বলছে, আমাদের মনে করি যে টেকসই সমৃদ্ধির দিকে আমাদের যাত্রা শুরু করা উচিত, যেটাকে ইংরেজিতে বলি সাস্টেইনেবল প্রসপারিটি। কেন করা উচিত? কারণ আমাদের অর্থনীতির, বাংলাদেশের যে অর্থনীতির, সে অর্থনীতি কৃষিভিত্তিক অর্থনীতির দুটো প্রধান উপাদান, একটা হলো মাটি আর একটা হলো পানি। এই দুটোই কিন্তু যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি টিকবে না। আমরা প্রতি বছর যে পরিমাণ খাদ্য উৎপাদন করি তার যদি 10% আমদানি করতে হয়, আমাদের কিন্তু জাতীয় বাজেটের কিন্তু একটা বড় অংশ চলে যাবে খাদ্য আমদানিতে। এবং সেই জন্য আমাদেরকে মূল ফোকাসটাই করতে হবে টেকসই সমৃদ্ধির দিকে। এবং সেই জন্য প্রাণ ও প্রকৃতির উৎপাদনশীলতা কমে যদি টেকসই অগ্রগতির পথে বিচ্যুতি হয়, এই ঝুঁকিটা কিন্তু তৈরি হচ্ছে। আমরা প্রায়ই বলি বাংলাদেশ একটা দেশ, কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশ একটা বদ্বীপ। এখানে নদীর মাঝে আমাদের চর বুঝছে, চরের মাঝে নদী আসে নাই, কিন্তু জমির মাঝে নদী আসে নাই, যেটা আফ্রিকাতে হয়েছে। সুতরাং এখানে নদী যদি না টিকে, বাংলাদেশ টিকবে না। সুতরাং এই জিনিসে আমরা বাংলাদেশের বন যদি না টিকে, সুন্দরবন যদি না টিকে, তাহলে বাংলাদেশ টিকবে না। সুন্দরবন যদি এই গুলো যে রেমালা আমরা যেটা দেখলাম, সুন্দরবনের সবকিছু বাদ দিয়ে যদি তার স্টর্ম বা প্রোটেকশন ভ্যালু বা ঝড়কে প্রোটেকশন দেওয়ার যে ভ্যালু, এটা কত ট্রিলিয়ন ডলার গত 100 বছরে দিয়েছে, তার হিসাব কি আমাদের আছে? সুতরাং এই চিন্তাটা আমাদের মানে মেন্টাল মাইন্ডসেট আনতে হবে যে বাংলাদেশ টিকাতে হলে প্রাণ প্রকৃতিকে অগ্রাধিকার দিতে হবে, অবকাঠামো না। প্রথম সেজন্য ট্যাক্সি সমৃদ্ধির বিষয়টা আসছে, জিডিপি ভিত্তিক। সুতরাং আমরা বলছি সেখানে 5 থেকে 10% হারে প্লাস্টিক সহ যারা বিভিন্ন ধরনের, পরে আমরা দেখাবো যেমন ইট ভাটা আছে, বর্ণগুলি, এগুলোর উপরে আমাদের পরিবেশ ক্লিন এনভায়রনমেন্টাল ফিজ অথবা পরিবেশ দূষণ কর আরোপ করা উচিত। এর বাইরে আমরা আরেকটা নতুন প্রস্তাব করছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় বছরে 10% হারে আরোপ করলে 10,348 কোটি টাকা পর্যন্ত এই পলিউশন ট্যাক্স আমাদের অ্যাচিভ করা সম্ভব।
ঢাকার এয়ার পলিউশন কমাতে গেলে আপনাকে অবশ্যই পলিউশন ট্যাক্সে যেতে হবে, এর বাইরে আপনি কিন্তু পলিউশন কমাতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত পলিউশনের উৎস যদি আপনি সোর্সে যদি তাকে ব্যয়বহুল না করেন, সে কোনোদিন কমাবে না, এটা আমরা দেখতে পাচ্ছি। ওয়ান টাইম প্লাস্টিক ইউজ কেন কমে না? বাজারে গেলেই আপনি কিন্তু ফ্রি পান, তাহলে কমে না। ওটা যদি পাটের ব্যাগের চেয়ে বেশি দাম হতো তাহলে কিন্তু আপনি আর কিনতেন না, আমরা কিনতাম না। তো সুতরাং ওইটার বাজার ব্যবস্থা যেতে হবে। আমরা আরেকটা বলছি যে রপ্তানিকৃত তৈরি পোশাক যেটা হয়, এটা কিন্তু যারা ভোক্তা, বাংলাদেশের মানুষ কত শতাংশ ভোক্তা? বাংলাদেশের মানুষ কিন্তু খুব একটা ভোক্তা হলো শিল্পোন্নত দেশগুলোর ভোক্তারা। কিন্তু আমার এখানে যে মাটি নষ্ট হচ্ছে, আমার নদী নষ্ট হচ্ছে পানি, আমার মাইক্রোপ্লাস্টিকে আমার যারা শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জন্য দারিদ্র্য বিমোচন এবং ক্লাইমেট রেজিলিয়েন্স করার জন্য মার্জিনালাইজ যারা উদ্যোক্তা আছে তাদের কিন্তু পুরো অর্থটা এখান থেকে আমরা দিতে পারি। এটা দরকার কি একটা পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যেটা এখন আছে, এটাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বড় প্রজেক্ট থেকে স্থানীয় পর্যায়ে নিয়ে যেতে হবে। ওখানে আপনি যদি এখন আমাকে বলেন যে আমার 5 কোটি টাকা জাকাত হয়েছে, আমাকে জাকাত বোর্ডে দেওয়ার জন্য আমি কিন্তু ইন্টারেস্টেড না। কিন্তু আমি যে আমাকে যদি বলা হয় বা কোনো উদ্যোক্তাকে বলা হয় তার এলাকাতে ওটার একটা সবুজ উদ্যোগ দেওয়া হবে, কমিউনিটি এন্টারপ্রাইজ করা হবে, তার এলাকাতে আপনি 5 কোটি টাকা দেন, সে বিনিয়োগ করতে আগ্রহী। তার মানে হলো সিস্টেমের এটা আমাদের রেডি না, সিস্টেম রেডি করতে হবে। এবং সেই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা সমৃদ্ধ সূচক, আমরা বলছি যে এটা ট্যাক্সি সমৃদ্ধির সূচক প্রণয়ন করতে হবে এবং বাজেটে তার ভিত্তিতে বাজেটে অর্থায়ন করতে হবে এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের পরিকল্পনার মধ্যে সমন্বয় নিশ্চিত করা এবং দুর্বলতা মূল্যায়ন ও ঝুঁকি বিশ্লেষণ ভিত্তিক অগ্রাধিকার বরাদ্দ প্রদান করা, জীবাশ্ম জ্বালানি ভর্তুকি প্রত্যাহার করে নবায়নযোগ্য জ্বালানিতে আমাদেরকে অর্থায়ন করা উচিত। এবং ফাইনালি আমরা মনে করি সবুজ কমিউনিটি এন্টারপ্রাইজ বলছি আমরা, সবুজ কমিউনিটি উদ্যোগ যেটা আমরা সেগুলোকে প্রমোট করতে হবে। যে এলাকাতে মৎস্যজীবীরা থাকেন তারা মৎস্য কিভাবে প্রসেসিং করে সেটাকে বাজারে এবং রপ্তানি করতে পারে সেখানে উদ্যোগ নিতে হবে। যারা মধ্যপ্রাচ্যে যান, আমাদের ভাই বোনেরা আছে, যখন বাংলাদেশ থেকে কোনো পণ্য যায় তারা কিন্তু 2 কিলোমিটার 5 কিলোমিটার দূরে হলেও সেই দোকান থেকে পণ্যটা কিনে কিন্তু সে ব্যবহার করে। মানে হলো আমরা যদি এই 1 কোটি লোকের মধ্যপ্রাচ্যে থাকে, 1 কোটি লোককে যদি বাজার হিসেবে লক্ষ্য করে আমরা যদি কমিউনিটি এন্টারপ্রাইজ তার এলাকাতে যদি উদ্যোগগুলি দিতে পারি এবং সেটা গ্রিন বন্ডের মাধ্যমে নিতে পারি, তাহলে এটা আমাদের জন্য একটা বড় ধরনের সুযোগ তৈরি হবে সামনে অর্থায়নের জন্য। আমি মনে করি যে বাংলাদেশের সব ক্ষেত্রে ট্যাক্সি সমৃদ্ধি অর্জন হবে, কমিউনিটিকে তাদেরকে ন্যায্য মূল্য ভর্তুকি চালু থেকে শুরু করে তাদের প্রস্তুতি এবং নাগরিক আচরণের পরিবর্তনের উপরে নির্ভর করবে ট্যাক্সি সমৃদ্ধির ভবিষ্যৎ। আমি এখানে শেষ করছি, ধন্যবাদ আপনাদের মূল্যবান। আমরা একটু দীর্ঘ প্রেজেন্টেশন দিয়েছি, আমরা আশা করছি সামনের বছর থেকে আরো প্রেসেস হওয়ার চেষ্টা করবো। এবছর যেহেতু প্রথম, আমরা জিনিসগুলো নতুন, আমরা একটু ধীরে ধীরে জিনিসগুলো যেন আমরা আপনারা মানে দেখে আমরা এলাবোরেটলি বলতে পারি, সেজন্য আমি সময়টা নিয়েছি। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী বেশি সময় নেওয়ার জন্য। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের প্রশ্ন যদি কোনো কিছু থাকে সেটা উত্তর দেওয়ার জন্য রেডি আছি। ধন্যবাদ। টোবাকো কোম্পানি সহ অন্যরা যারা প্রায় 50,000 কোটি টাকা শুধুমাত্র সিগারেটের তারা রেভিনিউ জেনারেট করে, তো সাপ্লিমেন্টারি ডিউটি সরকার নিচ্ছে কেন? আমরা সেখান থেকে এনভায়রনমেন্টাল একটা কস্ট বা জনস্বাস্থ্য পাবলিক হেলথ একটা ট্যাক্স কেন আমরা নিব না আলাদা করে? সুতরাং এই জায়গাগুলো আমরা কিন্তু রিকাস্ট করছি না। আরেকটা বিষয় হলো যে কথাটা বলা হচ্ছে প্রতি বছর আমাদের কত টাকা আমাদের প্রতি বছর পাচার হচ্ছে। আন্তর্জাতিকভাবে কিন্তু এখন ইন্টারন্যাশনাল একটা মোবিলাইজেশন আছে, এই মোবিলাইজেশন গুলোতে যাওয়া উচিত এবং আমি মনে করি এই জায়গাটাতে আমরা এই অর্থের একটা বড় অংশ বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব এবং সেটা কিন্তু বাজেয়াপ্ত করে আনা সম্ভব। কারণ যেসব